ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, ভোট হলেই কেটে যাবে সব সংকট বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শিগগিরই আসছে ভোটের রোডম্যাপ, জানালেন উপদেষ্টা। শেখ হাসিনা সহ প্রভাবশালী 400 জনের হিসাব জব্দ করতে লেগেছে দীর্ঘ 5 মাস। বিএফআইইউ এর ভূমিকা নিয়ে প্রশ্ন, অর্থ সরানোর সুযোগ দেওয়া হচ্ছে, সমালোচনা অর্থনীতিবিদদের। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি পক্ষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টি প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট দিলেই কেটে যাবে চলমান সংকট। এদিকে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের বিশ্বাসে চির ধরতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল ঘোষণা করা হয় নতুন কমিটি। মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রুত নির্বাচন না দিলে সংকট আরও বাড়তে পারে। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী সংকট সমাধানের মাধ্যম আগে নির্বাচন চাই বা নির্বাচনের অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেশিরভাগ পণ্যেই ভ্যাট বৃদ্ধির কারণে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, সংকটে পড়বে মধ্যবিত্তরাও। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার, মানুষের যে আস্থা, সেই আস্থা তো চির ধরবে। পাঠ্যপুস্তকে বিএনপি ও জিয়াউর রহমান সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রিজভীর। হেয় প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ভারতীয় গণমাধ্যম গত 4 মাস ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তৌহিদ হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। প্রতিস্থাপন করতে পারে। এই অবস্থায় শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে, পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা। বিদেশে বিএনপি কিংবা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ দিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনে প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানিয়েছে সিইসি এএমএম নাসির উদ্দিন। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা হয়। সংস্কার কমিশনের নির্বাচন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানান CEC। আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও মত তার। পত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে CEC বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। এই এক নম্বর কথা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। কারাগারে অবস্থান করার সময় বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বিএনপি। বর্তমানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। নেতাকর্মীদের প্রত্যাশা খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। চলমান রয়েছে, তবে শুক্রবার বিকেল থেকে চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ফিজিওথেরাপি চলছে বলে শনিবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। এদিকে লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আছে গত 17-18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই, তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। এই আওয়ামী সরকার, এই খুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। আপনারা শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায়, বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন। তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনো ভালো আছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হবার পরে রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা আব্বাস বলেন এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাননি। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছে। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।
শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং। একই সঙ্গে নতুন মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, সরকার বিপ্লবের চেতনা পুরোপুরি ধারণ করলে ভ্যাট বাড়াতো না। জুলাই বিপ্লবোত্তর জন আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হলে সেমিনারের আয়োজন করে সামাজিক সংগঠন আস সিরাজ। এতে যোগ দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, প্রতিটি দল নিজেদের সুবিধা নিয়েই ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করলে সবকিছুতে ভ্যাট বাড়াতো না। যদি সত্যি বাংলাদেশের ইকোনমির জন্য এটা প্রয়োজন হয়ে থাকে রেভিনিউ বাড়ানো, তাহলে সবার সাথে আলোচনা করে যেখানে গরিবের কষ্ট হবে না এরকম জায়গায় তাদের ভ্যাট বাড়ানো উচিত। শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পাচারের টাকায় বিদেশে বসে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ফ্যাসিবাদীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা বিষয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, প্রোপাগান্ডার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় দেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ অভ্যুত্থান হয়নি। তিনি বলেন, জুলাইয়ের মূল শিক্ষা অনেক নদীর এক স্রোতে মিলিত হওয়া, যেখানে পাবলিক থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো কমিউনিটি মিলিত হয়েছিল। আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার আর 1 মাস সময় পেলে 25শে মার্চের মতো আরও একটি কালো রাত দেখতে হতো, যেখানে টার্গেট হতেন শিক্ষক ও সাংবাদিকরা। পুরো আওয়ামী বয়ানটাই হচ্ছে সে ছাড়া যারা পলিটিক্স করবে তারাই হচ্ছে এক্সট্রিমিস্ট। এক্সট্রিমিস্ট হলে তো মারা জায়েজ তৈরি করা যায়। ওই সময় অনেকগুলো টিভিতে এসে কমেন্টেটর বলতেছে এরা তো সন্ত্রাসী, এরা দুর্বৃত্ত। এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে শাসককে বলে যে না, তুমি এই লোকগুলোকে মারতে পারবা। জুলাই আমাদের খুব মহৎ একটা সময়, এর চেয়ে মহত্তম সময় বাংলাদেশে আসে নাই। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরও আমরা ডিটেলস জানবো। প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে বিদেশে, তো তারা বিলিয়নসকে বিলিয়ন ডলার নিয়ে গেছে। অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনকারীর আগাম তথ্য থাকলেও দেরিতেই ব্যবস্থা নিচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। অর্থ পাচার রোধে প্রহরীর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির এমন ভূমিকার কড়া সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন, এতে অপরাধীকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে ইউনিটটির কার্যক্রম। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন অর্থ উপদেষ্টাও। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। বাংলাদেশ ব্যাংক বলছে, সঠিকভাবে তথ্য নিয়েই কাজ করছে বিএফআইইউ। হাসিনা ও শেখ রেহেনার ব্যাংক হিসাব জব্দ বা তলব করতে সময় নেওয়া হয়েছে 4 মাস। গত 10 ডিসেম্বর তাদের ব্যাংক হিসাব তলবের খবর আসে গণমাধ্যমে। এখানেই শেষ নয়, গণমাধ্যমের তথ্য, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ 5 মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে।
শুধু শেখ হাসিনা বা তার পরিবার নয়, গত 5 মাসে আওয়ামী সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী 400 জনের বেশি ব্যক্তির হিসাব জব্দ করা হলেও এর বেশিরভাগই করা হয়েছে দীর্ঘ সময় পরে। কারণ জানতে ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বার্তা মেলেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে স্বতন্ত্র সরকারি সংস্থা বিএফআইইউ তাদের কোনো তথ্য দেয় না। বিএফআইইউর ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের সাথে সহজে বিনিময়যোগ্য না। বিএফআইইউ যে আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের ভিতরে তাদের অফিস আছে, কিন্তু যে আইনের অধীনে তারা কাজ করে সে আইন অনুযায়ী তাদের সকল ইনফরমেশন হচ্ছে অত্যন্ত গোপনীয়। আর্থিক খাতের বিশেষ গোয়েন্দা এই সেলের কাছে রয়েছে অতীত ও বর্তমানের সব অনিয়মের তথ্য। রয়েছেন আগের অনেক কর্মকর্তাও। তাহলে কেন এত সময় লাগে পদক্ষেপ নিতে, এমন প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন স্বয়ং অর্থ উপদেষ্টাও। অনেকে বলছে লেট করে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো বিএফআইইউ তো ওভারলোডেড, চট করে ওদের একটা কমিটি আছে, হুট করে কিন্তু গভর্নর আদেশ দিয়ে দেন ওকে করে, সে একটু দেখে রিপোর্ট করে যে ওরা আছে বা এসে দিচ্ছে না, একটু সময় লাগছে। অর্থনীতিবিদদের প্রশ্ন, তাহলে কি অবাধ তথ্য থাকার পরও সেফ এক্সিট অফ ফাইন্যান্স বা অর্থের নিরাপদ স্থানান্তর নিশ্চিত হওয়ার সুযোগ করে দিচ্ছে খোদ বিএফআইইউ সহ আইন প্রয়োগকারী সংস্থা? প্রবাবল সাসপেক্ট লিস্ট যেটা আছে, যারা এই কাজ করতে পারে, এই ধরনের লোক এই কাজের সাথে জড়িত, তাদেরকে তারা চেনে। সেই লোকগুলা সম্বন্ধে তারা যদি টাকাটা দেশ থেকে পাচার করে নিয়ে যায়, ওই অর্ডারটা দেওয়ার পরেও গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে আজকে, আপনি যদি 15 দিন বা 30 দিন পরে তার বিরুদ্ধে ইয়ে করেন, এটা কি হলো? নাথিং। এটা তো ফান করতেছে তারা জাতির সাথে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় মন্ত্রী, এমপি, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী সহ রয়েছেন সাংবাদিকও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনিয়মের দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ প্রেসে চলছে পাঠ্য বই ছাপানো। নিম্নমানের কাগজ ও কালি দিয়ে বই ছাপাচ্ছে এনসিটিবির শর্তভঙ্গের অভিযোগে অভিযুক্ত আরেকটি ছাপাখানা। কেবল তাই নয়, চুক্তি না মেনে আরেক ছাপাখানা তো পাঠ্য বই না ছাপিয়ে বাণিজ্যিক কাজ করছে। আব্দুল মোমেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। রাজধানীর ডেমরার এক ছাপাখানায় পাঠ্যপুস্তকের বদলে চলছে বাণিজ্যিক কাজ। 8 জানুয়ারির এই ভিডিও ফুটেজের সূত্র ধরে ওই এলাকার প্রায় সব ছাপাখানায় ঘুরে দেখতে শুরু করে সময় সংবাদ। এক পর্যায়ে প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশনসের প্রিন্ট রুমের সবশেষ ব্লকে ভিডিও ফুটেজে থাকা মলাটের স্তূপ দেখা যায়। এ নিয়ে প্রশ্ন করলে শুরুতে বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানের কর্মীরা, পরে ফুটেজ দেখালে স্বীকার করেন। আমাদের এখানে তো অনেক প্লেট থাকে, মানে ওই একজনে অল্প কিছু খাতা আর কি, ওটা প্লেটটা ছিল অপশন, ওটা বলে এক কর্মচারী উঠায় ফেলে দিচ্ছে। একটু আগে বলতেছিলেন আপনি যে একজনের নেতা, সেই কে ফোর্স? না এটা না, একজনের মাধ্যমে এটা হয়েছে আর কি, নেতা হোক সে হোক, এটা আমাদের ভাই বেড়াদারে আর কি। আমাদের বলছে এটা অবসর পাইলে মানে সময় কাজ শেষ হলে পরে দিতে। এনসিটিবির সঙ্গে চুক্তি অনুযায়ী পাঠ্য বই ছাড়া এখন আর কোনো কাজ করার কথা না প্রেসটির। তারপরও অন্য প্রতিষ্ঠানের জন্য খাতার মলাট কিভাবে ছাপানো হচ্ছে এমন প্রশ্নে কর্ণধারের দাবি, তার অগোচরে কাজটি করেছেন বাধাই মেশিনের ইনচার্জ আর কি, বাইন্ডিং মেশিনের। ও হঠাৎ করে আমাদেরকে না জানাইয়া রাত্রে কিছু কভার ও ছাপছে, আমি সাথে সাথে ওকে চেক করে দিচ্ছি। অন্যান্য ছাপাখানা ঘুরে দেখা গেছে নিম্নমানের কালি ও কাগজ ব্যবহার করে ছাপানো হচ্ছে পাঠ্য বই। নিয়ম ভঙ্গ করায় 2022 সালে সোমা প্রিন্টিং প্রেসকে সতর্ক করে স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়েছিল এনসিটিবি। এবার এই ছাপাখানাতে মানহীন কাগজের মিশ্রণের বিষয়টি হাতে নাতে ধরিয়ে দিলে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। আম্বার কাগজ, বেজ, অল্প কিছু রসিদ কাগজ আছে, মানে ওইটা দেখা যাচ্ছে আম্বার আর রসিদ বেজ যখন পাওয়া যাচ্ছে না, তখন আমরা কিছু রসিদ কাগজ চাই না, ওইটা চালাইতেছি। এক পাতার প্রিন্ট আরেক পাতায় মিশে যায়, হচ্ছে কালির মান ভালো না, এগুলা আসলে এটা কি রকমের অভিযোগ সেটা আমি বলতে পারি না, তবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা ভালো দেওয়ার। বইয়ের বদলে নোট ও গাইড বই ছাপানোয় মেসার্স টাঙ্গাইল প্রিন্টার্সকে 2023 সাল থেকে 5 বছরের জন্য দরপত্র গ্রহণে অযোগ্য ঘোষণা করে এনসিটিবি। অথচ এই প্রতিষ্ঠানেও চলছে পাঠ্য বই ছাপানোর কাজ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের পাঠ্য বইয়ে এসেছে ব্যাপক পরিবর্তন। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ ও মীর মুগ্ধর আত্মদানের ঘটনা স্থান পেয়েছে। একইভাবে আছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার চিত্র থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও।
আর 7ই মার্চের ভাষণের পাশাপাশি আছে মেজর জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বিষয়টি। শুধু মুজিব বন্দনা নয়, ইতিহাস সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ দেশ গড়ার নেপথ্যের সব কারিগরকে। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে এক যুগেরও বেশি সময় ধরে পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও অতিরঞ্জিত বর্ণনা নিয়ে যে আলোচনা সমালোচনা ছিল তা পরিমার্জন করে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার। চলতি বছরের ৫ম শ্রেণীর বাংলা বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় আমরা তোমাদের ভুলব না শিরোনামে জায়গা পেয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের গল্প। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শীর্ষক অধ্যায়ে আছে অভ্যুত্থান সংশ্লিষ্ট গ্রাফিতি। কার্টুনের মাধ্যমে দেয়া হয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের চিত্রও। সপ্তম শ্রেণীর বাংলা বই সপ্তবর্ণার ৯২ নম্বর পৃষ্ঠায় সিথি শিরোনামের কবিতায় জুলাই বিপ্লবে কওমি মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন সহ পরবর্তী প্রতিটি আন্দোলনে জেনারেশন জেড এর ভূমিকা তুলে ধরা হয়েছে। নবম শ্রেণীর বাংলা সাহিত্যে আমাদের নতুন গৌরব গাথা অধ্যায়ে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বৈষম্যের বিবরণও স্থান পেয়েছে। উঠে এসেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও। নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বলা হয়েছে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। আছে ৭ মার্চের ভাষণও। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি যুক্ত করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় ৪ নেতার জীবনী। পাঠ্য বইকে যোগোপযোগী করতে চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জুলাই বিপ্লবের কথা সেগুলো আমরা সাহিত্যের বাংলা ইংরেজি এমনকি কবিতাও আছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে। পরবর্তী সংস্করণে আরও পরিমার্জন আসবে বলে জানিয়েছে এনসিটিভি। শাকির আহমেদ, সময় সংবাদ। ছোট উদ্যোক্তাদের পণ্য প্রমোশনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান। সব মিলিয়ে এসব স্টলে সরাসরি তাদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন ৪৬ জন উদ্যোক্তা। গৃহস্থালী ও নিত্য ব্যবহার্য নানা পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন তারা। উদ্যোক্তারা বলছেন মেলার শুরুর দিন থেকেই তাদের স্টলে ভিড় করছেন ক্রেতারা। ছোটবেলা থেকেই ধরাবাঁধা চাকরি করতে চাননি পলি। সেই স্বপ্ন থেকেই পরবর্তীতে চাকরি ছেড়ে আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে হাতের কাজে নানা পণ্য নিয়ে গড়ে তোলেন অস্পরি বুটিক্স নামের ছোট উদ্যোক্তা প্রতিষ্ঠান। পলির মতো ছোট উদ্যোক্তা যারা, তাদের বেশিরভাগের পক্ষেই সম্ভব হয় না বাণিজ্য মেলায় আলাদা স্টল নেয়ার। তবে তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান। এখানে তারা আমাদেরকে প্রমোট করেছে, তারা আমাদেরকে বড় একটা স্টল নিয়ে এখানে ছোট ছোট পরিসরে আমাদেরকে দিয়েছে, যাতে করে আমাদের অনেক টাকা খরচ না হয়, অল্প টাকায় আমরা যাতে পেতে পারি। এই দিক থেকে আমরা বিসিক থেকে উপকৃত হয়েছি। চলতি বছর বাণিজ্য মেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, জয়িতা ফাউন্ডেশন দিয়েছে আলাদা ৩টি স্টল। এসব স্টলে ৪৬ জন উদ্যোক্তা সরাসরি তাদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন। উদ্যোক্তারাও বলছেন মেলার পণ্য বিক্রিতে ভালোই সাড়া পাচ্ছেন তারা। সম্পূর্ণ প্রোডাক্ট হ্যান্ডমেড সেরামিক, মোটামুটি ভালোই চাহিদা। ভবিষ্যতে আরো ভালো করতে চাই, মেলাতে এসে ভালো সাড়া পাচ্ছি। বাণিজ্য মেলা স্টল নিতে তো অনেক টাকা কস্ট হয়, তো আমরা এখানে তাদেরকে খুব চিপ কস্টে আমাদের থেকেও কিছু করে আমরা মোটামুটিভাবে ওনাদের এখানে নিয়ে আসছি। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রেতারাও। পণ্যের দাম ও মান নিয়েও সন্তুষ্ট তারা। এটা খুব ভালো উদ্যোগ, কাপড় কোয়ালিটিও ভালো ওনাদের। প্রাইসটা মোটামুটি আমাদের রিলায়েবল বা আমাদের আওতাধীন। এসব স্টলে জায়গা করে নিয়েছে উদ্যোক্তাদের ব্লক, বাটিক, চামড়াজাত ও পাটজাত পণ্য, শুকনা খাদ্য সামগ্রী সহ রিসাইক্লিং পণ্যের প্রতিষ্ঠান। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সামাজিক সুরক্ষার আওতায় আনতে তৈরি পোশাক শ্রমিকদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।
শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফকির ফ্যাশনে পোশাক শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে সংগঠনটি, যেখানে কেন্দ্রীয় তহবিল, এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম, মা ও শিশু সহায়তা কর্মসূচির বিষয়ে শ্রমিকদের অবহিত করা হয়, যাতে করে এসব সেবা পেতে ভোগান্তিতে না পড়েন তারা। এ সময় বিকেএমইএর সভাপতি ফজলে শামীম এহসান, UNCDF এর কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার সাদাত মঈনুদ্দিন সহ বিকেএমইএ ও ফকির ফ্যাশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামীর কোনো ধরনের দূরত্ব নেই, বরং সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চাঁদপুরের হাজীগঞ্জে কর্মী সমাবেশে একথা বলেন তিনি। এদিকে পিরোজপুরে এক অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জাম হোসেন হেলাল বলেছেন, দেশ এখন স্বৈরাচার মুক্ত এবং ফ্যাসিস্ট মুক্ত, যা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের পট পরিবর্তনে প্রকাশ্যে এসে প্রতিদিনই কোনো না কোনো জনপদে ছুটছেন জামায়াত নেতারা, সুসংগঠিত করছেন তৃণমূলকে। শনিবার 2 জেলায় সফর করে 2 শীর্ষ নেতা জোর দিলেন জাতীয় ঐক্যের। বগুড়ায় জামায়াত ইসলামীর আয়োজনে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা 24-এর অভ্যুত্থানকে গুরুত্ব দিতে চান না, তারা বিপ্লবের আগে কোন জায়গায় ছিলেন তা মনে করুন। অনেকে 24-এর বিপ্লবকে 1 নাম্বার বানাইতে চান না, গুরুত্ব দিতে চান না। যারা চান না 24-এর বিপ্লবের আগে আপনারা কোন জায়গায় ছিলেন সেটাও একটু হিসাব করেন। পিরোজপুর জেলা জামায়াতের এক অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জাম হোসেন হেলাল বলেন, দেশ এখন স্বৈরাচার এবং ফ্যাসিস্ট মুক্ত, যা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত নির্বিশেষে এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে ফ্যাসিজম নয়, বাংলাদেশের জনগণের কল্যাণ হয় এমন ধরনের রাজনীতি বাংলাদেশে আনতে হবে। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে শাহরাস্তি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক। বিএনপি যে ঐক্যের কথা বলছেন এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, এটি সঠিক কথা। যত ধরনের রাজনৈতিক দল আছে সকলের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, ইন্টারঅ্যাকশন করছি এবং এই পজিটিভ ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এছাড়া ময়মনসিংহের মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে জামায়াতের সেক্রেটারি ATM মাসুম বলেন, কোনো অপশক্তি ছাত্র জনতার ঐক্য নষ্ট করার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের কাঠামোগত ও মৌলিক সংস্কার চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় রাষ্ট্র সংস্কারে 15 দফা প্রস্তাবনা তুলে ধরে দলটি। এতে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়। এ সময় আওয়ামী লীগ সরকারের মতো ইসলামী দলগুলোর কর্মকাণ্ডে যেন আর বিধিনিষেধ না দেয়া হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির নেতারা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমিরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ শরাফ রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আমরা বলতে চাই, রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি হওয়া উচিত কোরআন ও হাদিসের শিক্ষা। মানবরচিত কোন আইন দিয়ে বৈষম্য দূর হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্যকে দূর করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বৈষম্যকে দূর করেছিলেন। কি দিয়ে? কোরআন সুন্নাহর আইন দিয়ে। প্রান্তে বাণিজ্য পুনরায় সচল করতে কাজ চালিয়ে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব HM শফিকুজ্জামান। শনিবার সকালে টেকনাফ বন্দর পরিদর্শনে যান তিনি। ঘুরে ঘুরে দেখেন বন্দরের জেটি, প্লটুন সহ নানা কার্যক্রম। পরে দুপুরে শ্রম আইন অধিকারের বিষয়ে স্থলবন্দরের শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন শ্রম ও কর্মসংস্থান সচিব। এ সময় প্রশাসনের কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন স্থলবন্দরের কর্মকর্তা ও শ্রমিক নেতারা। HM শফিকুজ্জামান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে টেকনাফ স্থলবন্দর স্থবির হয়ে পড়েছে। তবে দুই দেশে পণ্যের চাহিদা থাকায় পুনরায় সীমান্ত বাণিজ্য সচল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুদ্ধ নাই,
তাই না, সেখানে ইভেন ওদেরকে ওখানে কিন্তু ও প্রাকৃতিক সুরক্ষায় সামাজিক আন্দোলন তৈরি বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নদী সম্মেলন। শনিবার তিতাস নদীর পূর্ব পারে কাশীনগর দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত নদী ও সামাজিক সুরক্ষা আন্দোলন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। তিনি নদী দখলকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিন আল রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী AQM সোহেল রানা, তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। সবাইকে নমস্কার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে নগরীর আমানতগঞ্জের মোফাজ্জল হোসেন খান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন কাউনিয়া ও আমানতগঞ্জের বাসিন্দারা। মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আলম মিতুসহ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ২৪-এর অভ্যুত্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে স্থানীয়দের অবগত করতে গত ২ দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটি সম্পর্কে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে এই যে যারা কমিটিতে আসছেন তাদের কি চিন্তা ভাবনা, এটা আমরা শুনতে চাচ্ছি। আর দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার নিয়ে কি চিন্তা করে তারা, এই যে ঘোষণাপত্র এটা নিয়ে কি চিন্তা করে তারা, সামনে হচ্ছে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, এটা নিয়ে কি চিন্তা করে, এটা শোনার জন্য আমরা একটা মতবিনিময় সভার আয়োজন করেছি। এলাকায় নিরাপত্তা জোরদার করতে পঞ্চগড়ের তেঁতুলিয়া কাশিমগঞ্জ এলাকায় নবনির্মিত সীমান্ত ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিওপি চত্বরে ফিতা কেটে ও নাম ফলক উন্মোচন করে বিওপির কার্যক্রম উদ্বোধন করেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। এর আগে গার্ড অব অনার গ্রহণের পর জাতীয় পতাকা উত্তোলন করে বিওপি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন রিজিয়ন কমান্ডার। পরে স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। জামালপুরের ইসলামপুর পৌরসভায় পাকা সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। এতে সেতুটি ব্যবহার করতে না পারায় আশপাশের 4 গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। খালের মাঝখানে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। সেতুটি ব্যবহার করতে না পেরে 4 গ্রামের 1000-এর বেশি মানুষ দুর্ভোগে। 2023 সালের নভেম্বরে শেষ হয় জামালপুরের ইসলামপুর পৌরসভার কাচিহারা এলাকার খালে 10 ফুট দীর্ঘ ও 5 ফুট প্রস্থের পাকা সেতু নির্মাণ কাজ। অথচ সেতুর দুই পাশে নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। খালে পানি থাকায় সেতুর চারদিকে ধান চাষ করছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, খালের প্রশস্ততার তুলনায় সেতুর দৈর্ঘ্য অনেক কম। 1 বছর আগে এই ব্রিজটা করলো, এলা মাটি কাটতো আর মাটিও কাটে নেই, তাহলে আগের কোনো উপকারে আসে নেই ব্রিজটা। রাস্তার প্রয়োজন হিসেবে, খাল হিসেবে কিন্তু ওই ব্রিজ হয় নাই। শূন্য উপর আছে, আমরা আরো যা আসা মুশকিল। ব্রিজ কোনো কাজও আহে নাই, ওই একবারের জন্যই দিছে আর টেহা কয়টা খালি আত্মসাৎ করছে। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। মাটি আমাদের ভরাট ছিল, কিন্তু সেটা ধুয়ে হয়তো বাইরে চলে গেছে। আমরা সেই ব্রিজের ভরাট করা, সেই ভাঙ্গাইটাকে সচল করার জন্য আমরা ভবিষ্যতে এখানে আমরা মাটি ভরাট করে এটা আমরা সচল করব। কাচিহারা এলাকার সেতু নির্মাণে ব্যয় হয় 37,21,170 টাকা। সময় সংবাদ, জামালপুর। বসবাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জে ব্যবসায়ী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থী সংগঠকদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কেমন নারায়ণগঞ্জ চাই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করে নাগরিক সংগঠন আমার নারায়ণগঞ্জ। বৈঠকে প্রভাবশালী ওসমান পরিবার ও আওয়ামী দোসরদের নানা অপকর্মের বিষয় তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
নগরীর অসহনীয় যানজটের ভোগান্তি, ফুটপাত দখল ও বিভিন্ন সেক্টরে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলবাজির বিষয়ে প্রাধান্য পায়। সমস্যা নিরসনে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান বক্তারা। গণমাধ্যম ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থে। ক্ষমতামুখী সাংবাদিকতা ক্ষমতাসীনদের তোষামোদি করে অর্থবিত্তের মালিক হওয়া বলে মন্তব্য করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। শনিবার বিকেলে রংপুর নগরীর টাউন হলে বিভাগের ৮ জেলার সাংবাদিকদের অংশগ্রহণে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ৫ সাংবাদিক সহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি জানান। ক্ষমতামুখী সাংবাদিক লোক ক্ষমতাসীনদের তোষামোদি করে অর্থবিত্তের মালিক হওয়া, এই ক্ষমতামুখী সাংবাদিকদের কারণে বাংলাদেশের সাংবাদিকের এখন শুধু পতনমুখী নয়, পতনমুখীও। এই জায়গা থেকে গণমাধ্যমকে একটা আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ওড়িশি বিদ্যায়তন ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের ২৫ বছর পূর্তির আনুষ্ঠানিকতা। শুক্রবার রাতে জেলা শিল্পকলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। তোমারও অসীমে প্রাণমলয়ে ও নব নব রূপে এসো প্রাণে শীর্ষক অনুষ্ঠানে ৩ শতাধিক বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের আয়োজন উৎসর্গ করা হয় প্রতিষ্ঠানের উপমহাদেশের প্রখ্যাত ওড়িশি নৃত্যগুরু পৌশালী মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে। নৃত্যানুষ্ঠান পরিকল্পনা ও নৃত্য নির্মিতিতে ছিলেন প্রমা অবন্তী। মনোমুগ্ধকর পরিবেশনায় অতিথিদের প্রশংসা কুড়িয়ে নেন শিল্পীরা। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন গুরু সীমা মুৎসুদ্দি মহোদয়াকে। সময় বরফকল বন্ধ থাকায় বিপাকে নেত্রকোনার মোহনগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবহারকারীরা। বাইরে থেকে বরফ পরিবহন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে মাছে বরফ দিতে না পারায় কম দামে বিক্রি করতে হচ্ছে জেলেদের। এ নিয়ে বিদ্যুৎ সংকটের অজুহাত মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের, তবে চাহিদা অনুযায়ী সরবরাহের আশ্বাস পল্লী বিদ্যুৎ সমিতির। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ২০১৭ সালে নেত্রকোনার মোহনগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। ৩ বছর পর ২০২০ সালে উৎপাদনে আসে সেখানের বরফকল, কিন্তু ২ বছর পর ২০২২ সালে হঠাৎই বন্ধ হয়ে যায় সেটি। ব্যবসায়ীরা জানান, শুরুর দিকে অবতরণ কেন্দ্রে ৫৭ জন আড়তদার থাকলেও বর্তমানে আছেন ৪৭ জন। বরফকলে উৎপাদন না থাকায় বাইরে থেকে বরফ পরিবহন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে মাছে বরফ দিতে না পারায় কম দামে বিক্রি করতে হচ্ছে জেলেদের। কেন্দ্রে বরফকল চালু থাকতে ৩৮০ কিলোওয়াট বিদ্যুৎ অপ্রত্যাশিত লোড, আমরা প্রায় ২৮০ বা ৩১০-২০। এই কারণে আমরা অনেকটাই বিদ্যুতের কারণে বরফকলটি আমরা সঠিকভাবে চালাতে পারিনি। বরফ না থাকাতে আমাদের মাছ ঠিকমতো রপ্তানি আপনার ঢাকা দিতে পারি না, দেওয়াতে আমাদের মাছ অনেক নষ্ট হয়েছে। যারা পাইকার তাদের জন্য কিছুটা শেডের ব্যবস্থা করলে আরো একটু ভালো হইতো। এই জায়গায় বেচতে গেলে বরফ পাওয়া যায় না, বরফ আনা লাগে যে পাটপট্টির মুত্তাইকা। বিদ্যুৎ সংকটের অজুহাত অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের, আর চাহিদা অনুযায়ী সরবরাহের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির। বিদ্যুতের ভোল্টেজ কম থাকা এবং অতিরিক্ত পরিমাণে লোডশেডিং থাকার কারণে আমাদের বরফকলের প্রোডাকশনটা আমরা চালিয়ে যেতে পারি নাই। জেনারেশনের প্রাপ্তি সাপেক্ষে আমরা যে বন্টন পাই সেই হিসাবে বিদ্যুৎ দেওয়া হয়। যখন লোডশেডিং এর অবস্থা থাকে, জেনারেশন খারাপ থাকে, তখন তারা কম পায়। মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় হয় ২৯ কোটি ৫৩ লাখ টাকা। বরফকলটি চালুর প্রথম অর্থ বছরে আয় করেছিল ১৭,০৭,৬৮০ টাকা। পরের অর্থ বছরে আয় হয় ১৫,০৩,৩৬০ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। মৌলভীবাজারের হাকালুকি হাওরের পতিত জমিতে চাষ হচ্ছে সরিষা। অনুকূল আবহাওয়ায় ফলনও হচ্ছে আশানুরূপ। স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করার আশা কৃষকের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট।
হাওরের বুকে হলুদের সমারোহ, মাঠে মাঠে সরিষা আবাদের ধুম। প্রতি বছর বর্ষা মৌসুমের পর জমি পতিত থাকত দেশের সবচেয়ে বড় হাওর মৌলভীবাজারের হাকালুকি। গত কয়েক বছর ধরে সেখানে চাষ হচ্ছে রবি শস্য সরিষা। কৃষকরা বলছেন বাড়ি 14, 15 ও 17 জাতের সরিষা চাষ করে ভালো ফলন হয়েছে। স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাচ্ছে। 3-4 বছর ধরে সরিষা চাষ করিয়া আমরা অনেক লাভবান হয়েছি। গতবার তো নির্ভীরা চূড়ান্ত লাভ হয়েছে। 3 কিয়ার ক্ষেত ধরছি, অন্তত 7-8 মন পাইমু, আল্লাহর ঘুমাইলে আমরা খাইমু, বেচিমু, তেলও বেচাও যায়। কৃষকদের সরিষা চাষে সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। সরিষা চাষে মানুষ খুব উদ্বুদ্ধ হয়েছে। গত বছর তুলনায় এবছর ফলন ভালো হবে, কারণ এবছর গত বছর একটা বৃষ্টি হয়েছিল, এবার বৃষ্টি হয় না, এই জন্য এবার ফলনটা আশা করছি বেশি হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 6,125 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 7,350 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। জেকে বসেছে শীত, হিমবাতাসে কাবু জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। খেটে খাওয়া মানুষ সহ ছিন্নমূল দরিদ্র ও অসহায় মানুষগুলো রয়েছে সবচেয়ে বিপাকে। কাজ পাচ্ছেন না শ্রমিকরা। শীতের খবর জানাতে সিলেট কিন ব্রিজে রয়েছেন সহকর্মী অপু বণিক, ঠাকুরগাঁও জেলা শহরে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল এবং মেহেরপুর শ্রমবাজারে আছেন সহকর্মী বেনিয়ামিন। প্রথমেই যাচ্ছি অপুর কাছে। অপু, দেখুন, বছরের শুরুতেই কিন্তু শীতের তীব্রতা ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং সেই বাড়ার কারণেই কিন্তু প্রতিদিনই সিলেটে আসলে কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে। তবে আজ একটু ব্যতিক্রম হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা মিলেছে সিলেটে এবং যদিও সূর্য রয়েছে তো আর তারপরেও কিন্তু সিলেটে কিন্তু ঠান্ডা বাতাস বইছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজকে সকাল থেকে সিলেট যে তাপমাত্রা রয়েছে সেটি হচ্ছে 14.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সিলেটে 12.7 ডিগ্রি সেলসিয়াসে এবং যদি গত দুদিনের আমি যদি একটু কথা বলি তাহলে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু সিলেটের তাপমাত্রা উঠানামা করেছে এবং সর্বোচ্চ যে তাপমাত্রাটি ছিল সেটি 27 ডিগ্রি সেলসিয়াস। তো যার কারণে সিলেটে যত বেলা বাড়ে ততই কিন্তু আসলে ঠান্ডা বাতাসের তীব্রতাটা একটু বাড়তে থাকে এবং রাতের দিকে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমে যায়, যার কারণে শীতে বিপর্যস্ত হচ্ছে আসলে জনজীবন। এবং আমরা অনেকের সাথেই কথা বলেছি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে শীতের তীব্রতা বেলা বাড়ার সাথে সাথে যেহেতু শীতের তীব্রতাও বাড়ছে সেই কারণে কিন্তু আসলে তাদের স্বাভাবিকভাবেই তাদের যারা নিম্ন আয় আছেন তারা কিন্তু শীতের জন্য কষ্ট করছেন। এবং আরেকটি বিষয় যেটি বলেছেন যে তেমন কোনো ধরনের আসলে তারা শীতের যে পোশাক আশাক আছে বিভিন্ন সংস্থাগুলো আছে সেই ধরনের কোনো সহযোগিতাও কিন্তু তারা পাননি, এমনটি আমাদেরকে জানিয়েছেন। যারা সকালের ভোর থেকে শুরু করে যারা দিনমজুর রয়েছেন এবং যারা বিক্রেতা চা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছে যে সকালের দিকে আসলে দোকান খুলে বসাটাই কিন্তু কষ্ট হয়ে উঠছে। যদিও আজকে একটু রোদ উঠেছে, আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে শীতের আবহাওয়াটা একটু ভালো আছে এবং যেহেতু দেখছেন যে আজকে রোদ উঠেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে শীতের বাতাসের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যেভাবে বলছে যে আজকের সকালের তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস। একটু যত বেলা হবে হয়তো তত বেলার মধ্য দিয়ে কিন্তু সিলেটের একটু বাতাসের তীব্রতাটা বাড়তে পারে, তবে আকাশ অনেকটাই পরিচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে আপডেট পেতে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বকুল। উত্তরের এই জেলায় গত কয়েকদিন ধরে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করছে। আমরা যদি বলি যে ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে, তবে মাঝে মাঝে আমরা লক্ষ্য করি যে চলাফেরা স্বাভাবিক যে চলাফেরা সেই স্বাভাবিক চলাফেরা কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করতে পারছি না। এবং পাশাপাশি আমরা এটিও লক্ষ্য করেছি যারা
নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা ছিন্নমূল মানুষ রয়েছে, তাদের কিন্তু কষ্টটা অনেক বেশি বেড়েছে। কারণ তারা বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের প্ল্যাটফর্মে শুয়ে বসে দিন পার করে। তাদের যে উষ্ণতার একটি বিষয় রয়েছে, সেই উষ্ণতায় কিন্তু তারা অনেকটাই না পেয়ে তা কিন্তু কষ্ট পাচ্ছে। তো বরাবরের মতো এবারও আমরা লক্ষ্য করেছি যে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি কিছুটা মাঝে মাঝে কিন্তু ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আজ কিছুটা কম যে বাতাস, সেই বাতাস কিন্তু আমরা অনুভব করছি এবং সে কারণে কনকনে যে শীতের অনুভূতি, সেই শীতের অনুভূতির কারণে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন তা কিন্তু অনেকটাই কষ্ট পাচ্ছে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। তো এই ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সবশেষ আমরা চলে যাচ্ছি মেহেরপুর জেলায়, সেখানে আছে আমাদের সহকর্মী ইয়ামিন, তার কাছে। একটা বিপর্যস্ত হয়েছে। আমরা যদি বলি যে সবচেয়ে বিপাকে পড়েছে প্রতিদিনকার যে রোজগার আয় সেটি কিন্তু তাদের ভাটা পড়েছে। আমরা দলে কয়েকদিন দেখতে পেয়েছি যে বিভিন্ন রিক্সা, ভ্যান কিংবা অটো যারা চালায় তাদের কিন্তু আয়ে ভাটা পড়েছে বলে তারা জানাচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মেহেরপুর শহরের হোটেল বাজার নামক স্থান। এখানে জেলার বিভিন্ন স্থান থেকে যারা শ্রমিক শ্রেণীর মানুষ আছেন তারা এসে এখানে ভোর থেকে ভিড় জমায়। ভোর থেকে ভিড় জমিয়ে তারা কিন্তু এসে তাদের কাজের সন্ধান করে এখানে। যারা গৃহস্থলীর কাজ বা কৃষিকাজ কিংবা ঠিকাদার শ্রেণীর মানুষ আছেন তারা এখান থেকে শ্রমিক শ্রেণীদেরকে ভাড়া করে তাদের কাজে নিয়ে যায়। ভোর থেকে যারা এখানে কাজের জন্য আসে তারা কিন্তু কাজ এখান থেকে নিয়ে যায় কিংবা পায়। আমরা গত কয়েকদিন দেখছি যে এখান থেকে অনেকেই কিন্তু কাজ না পেয়ে ঘরে ফিরে যাচ্ছে। সাধারণত সকাল 7টা থেকে 7:30 পর্যন্ত এখানে তারা অবস্থান করে, কারণ যারা কাজ পাওয়ার মতন তারা কিন্তু এখানে থেকে কাজ পেয়ে যায় 7:30টার মধ্যে। অনেকেই কিন্তু ইতিমধ্যে কাজ না পেয়ে ফিরে গিয়েছেন এবং অনেকে এখানে কিছুটা আশার প্রদীপ জ্বালিয়ে এখানে দাঁড়িয়ে আছেন যদি তারা তাদের কাজটি পায়। আর কিছুক্ষণের মধ্যে যদি না পায় তাহলে কিন্তু তারা শূন্য হাতে বাড়ি ফিরবেন। এরকম কিন্তু গেল কয়েকদিন তাপমাত্রা হওয়ার কারণে এখানে তারা অনেকটা বিপাকে পড়েছেন। কাজ না পেয়ে অনেকেই আমরা যে তারা কম্বল কিংবা শীত বস্ত্রের অনুসন্ধান করেছে অনেকেই। তো এখনো কিন্তু বড় পর্যায়ে আসলে সরকারি, রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে বড় পর্যায়ে কম্বল কিংবা শীত বস্ত্র বিতরণের তার ভিতরে আমরা এখনো চোখে পড়েনি। তো আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু তার থেকে বিত্তবানরা তাদের পাশে এসে দাঁড়ায়। এই ছিল মেহেরপুরের শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ। শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও, সিলেট ও মেহেরপুরে। ভোরের সময় আরও থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা আজ। থাকছে না সাকিব, বাদ পড়ছেন লিটন। বিবেচনায় সোহান বিজয়, শান্তর নেতৃত্বাধীন দলে 5 পেসার। বল, অবকাঠামো ও সরঞ্জামাদি সহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ প্রচারের প্রতিষ্ঠান চট্টগ্রাম বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন। কার্যালয় ও ফিল্ডে 37 পদের মধ্যে 19টি শূন্য। অর্ধেকের কম লোকবল দিয়ে 11টি জেলা ও অধীনস্থ উপজেলার 25 থেকে 30 ধরনের কাজ চালিয়ে যেতে হিমশিম অবস্থা প্রতিষ্ঠানটির। তবে ধর্ম উপদেষ্টা বলছেন ইসলামী সংস্কৃতি বিকাশে লোকবল নিয়োগ ও গতিশীল করার কাজ চলছে। নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। ইসলামের আদর্শ, মূল্যবোধ ও সংস্কৃতি প্রচার প্রসারের পাশাপাশি ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকে ইসলামিক ফাউন্ডেশন। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও বাকুলিয়া জেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র সহ চট্টগ্রাম বিভাগের সরকারি 21টি মসজিদ বাস্তবায়ন ও পরিচালনা করতে হয় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়কে।
শুধু মসজিদ নয়, বিভাগের 2171টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং 31টি ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সংস্থাটির। এছাড়া ইমাম প্রশিক্ষণ, হজ সংক্রান্ত কার্যক্রম, জাকাত সংগ্রহ ও বিতরণ সহ 25 থেকে 30টি কাজ করতে হয়। কিন্তু নানা সংকটে কুড়িয়ে কুড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। এত কার্যক্রম আঞ্জাম দেওয়ার জন্য এখানে যে অর্গানোগ্রামভুক্ত যে সকল পদগুলো রয়েছে সেগুলোর অনেক সংকট। বিভাগের 11টি জেলা, মহানগর ও উপজেলা পরিচালিত হয় নগরী পাহাড়তলীর চট্টগ্রাম বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের অধীনে। সেখানেই উপপরিচালক সহ 16টি পদের মধ্যে 9টি পদই শূন্য। সংকট রয়েছে জরুরি নানা সরঞ্জামাদির। মসজিদের জন্য বলো স্বল্পতা আছে, এখানে 235টা দোকান, মার্কেট, কিন্তু যে পোস্টগুলো থাকা আমাদের অধিকাংশই শূন্য। এদিকে সম্প্রতি চট্টগ্রাম সফরে এসে নতুন লোকবল নিয়োগের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনকে আরও আধুনিক করার কথা জানান ধর্ম উপদেষ্টা। শূন্য পদগুলো আছে, এগুলোকে আমরা নতুনভাবে নিয়োগ করব, লোকবল বাড়বে। আমরা আশা করছি ইসলামিক ফাউন্ডেশন তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন। মসজিদ পরিচালনা ও ইমাম প্রশিক্ষণ সহ অন্তত 25 থেকে 30টি কাজ করতে হয় ইসলামিক ফাউন্ডেশনকে। অথচ এই সংস্থাটি চলছে দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে গুড়িয়ে। এখন সময়ের দাবি এই সংস্থাকে শক্তিশালী ও গতিশীল করা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছেন তারা। দেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স। প্রবাসীদের সফলতা নিয়ে সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কয়েক বছর ধরে বেড়েছে এই প্রবণতা। সাধারণত সৌদিতে এসে নির্মাণ, ড্রাইভিং, গার্মেন্টস সহ নানা খাতে কাজ করে অর্থ সঞ্চয় করে ছোট ছোট ব্যবসায় নামছেন বাংলাদেশিরা। বিনিয়োগ করছেন রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন কোম্পানি, ডিজিটাল মার্কেটিং, আমদানি রপ্তানি সহ নানা ব্যবসায়। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশিরা নতুন নতুন প্রতিষ্ঠান নিয়ে সৌদিতে এগিয়ে আসতেছে। বাংলাদেশিরা ইনভেস্টর হইতেছে এখানে। যারা নতুন ব্যবসায়ী আছেন, উদ্যোক্তা আছেন, সবাই আসেন, ব্যবসা চালু করেন বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য। সবকিছু মিলাইয়া আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এছাড়া সৌদি উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকও হয়েছেন প্রবাসীরা। এতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সঙ্গে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। আবার এসব উদ্যোগের কারণে কাজের সুযোগও পাচ্ছেন স্থানীয়রাও। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ ঘোষণা করা হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে প্রত্যাশিতভাবেই নেই সাকিব আল হাসান। টানা বাজে ফর্মের কারণে বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাস। বিকল্প উইকেট কিপার হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও জাকির হাসান। স্কোয়াডে 5 পেসারের সঙ্গী 2 স্পিনার নাসুম ও রিশাদ। স্ট্যান্ডবাই হিসেবে আছেন শেখ মেহেদি ও শরীফুল। এ যেন দিন বদলের গান। অটো চয়েসের তকমা ছেড়ে নতুন যাত্রা শুরুর অপেক্ষা। জানতে চাওয়া কেমন হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। ঝুলে থাকা তামিমের অবসর আর সাকিব ইস্যুতে মিলেছে উত্তর, সেটাও আইসিসির কাছ থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিংয়ের নিষেধাজ্ঞা, সঙ্গে চোখের অস্বস্তিতে লড়তে থাকা। তাই তো বাস্তবতা শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবের এই বহরে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। অভিষেকের পর থেকে এই প্রথম কোনো বৈশ্বিক ইভেন্ট মিস করছেন টাইগার ক্রিকেটের এক সময়কার পোস্টার বয়। বলাই বাহুল্য জাতীয় দলও শেষ, সাকিব অধ্যায়। বড় খবর আছে আরও। বিসিবি সূত্রের খবর, নির্বাচকদের ভাবনায় আপাতত নেই অফর্মে থাকা লিটন কুমার দাস। এলকেডি নাকি বাদ পড়ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে। তার স্থলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় 3 নাম, বিজয়, সোহান আর জাকির হাসান। তবে শেষ পর্যন্ত তাদের কারোই জায়গা না মিলতে পারে 15 সদস্যের বহরে। টপ অর্ডারে সৌম্য, শান্ত আর তানজিদ তামিম। মিডল অর্ডারের নামগুলো অবশ্য প্রত্যাশিত, মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজ। জাকের আলী অনিকও জায়গা করে নিচ্ছেন এই তালিকায়। স্পিন কোটায় 2 জন, লেগে রিশাদ, তার সঙ্গী নাসুম। তবে জোরসে আলোচনা হচ্ছে শেখ মাহেদিকে নিয়েও। তবে জানা গেছে তিনি থাকতে পারেন স্ট্যান্ড বাই তালিকায়। কন্ডিশনের বিবেচনায় 5 পেসার নিয়ে স্কোয়াড সাজাবে টাইগার ম্যানেজমেন্ট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গে তরুণ হাসান মাহমুদ আর নাহিদ রানা।
সব মিলিয়ে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার বহর হতে পারে অনেকটাই এরকম। আনুষ্ঠানিকভাবে রোববার দল ঘোষণা করা হলেও কোনো কারণ ছাড়াই তা পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখেন ইংল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী ব্যাটার অ্যালেক্স হেলস। মূলত মেগা আসরটি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় এশিয়ার দলগুলোকে শিরোপা জয়ের রেসে এগিয়ে রাখছেন তিনি। সেমিফাইনালে অন্য 3 দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড। রংপুর রাইডার্স সতীর্থ নাহিদ রানার প্রশংসা ঝরল হেলসের কণ্ঠে। বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। বিপিএলে এবার সাকিবকে মিস করছেন অ্যালেক্স। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। মাসখানেকের ব্যবধানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে আইসিসিকে দল পাঠিয়ে দিয়েছে অংশ নেয়া দেশগুলো। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ইভেন্ট ঘিরে প্রস্তুত আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে গেছেন ইংল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলস। কাছ থেকে দেখেছেন টাইগার ক্রিকেটারদের। রংপুর রাইডার্সে অনেকেই ছিলেন তার সতীর্থ। উপমহাদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় বাংলাদেশ নিয়ে শোনালেন আশার কথা। I think they have good chance, especially in subcontinent conditions. I think they've got a very good chance. I've seen some exciting players in this competition, and it's been great to see. So I wish Bangladesh all the best in that trophy. India, Australia, England, Bangladesh. There you go. বাংলাদেশ পেস বিপ্লবের নতুন সংযোজন নাহিদ রানা আন্তর্জাতিক অঙ্গনে গতির ঝড় তুলে নজর কেড়েছেন। রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন অ্যালেক্স হেলস। গতির কারণে নেটেও তাকে এড়িয়ে গেছেন ইংলিশ ব্যাটার। আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। No, I stay clear. He's too fast for me in nets. No. I think he's got a big future. I mean, he's a young man who can bowl 150 kilometers an hour. I mean, that's an incredible talent. I think he's going to keep continuing to get better and better. I feel like he's very mature for his age already, and for someone who can bowl quick and have a mature head is very special. বিপিএলের প্রতিটি আসরে ছিলেন সাকিব আল হাসান। নানা কারণে এবার নেই বিপিএলে। অবৈধ হয়েছে বোলিং অ্যাকশন। হেলস খেলেছেন সতীর্থ হয়েও এই আসরে মিস করছেন তাকে। Yeah, he's an incredible player, and it's a shame not to see him. He's been one of the best players in world cricket for the best part of 20 years. So, shame not to see him. I was with him recently in T10, so caught up with him then, but hopefully he can play again. বাংলাদেশে সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ অ্যালেক্স হেলস বারবার আসতে চান লাল সবুজের দেশে। Amazing. I mean, the crowds here. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘটনা আবেগী করে তুলেছে তার সতীর্থদের। বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য খান সাহেবকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। টাইগারদের সাবেক অধিনায়কের অবসরের খবর গুরুত্ব পেয়েছে আইসিসি, উইজডেন, ক্রিক ইনফোর মতো গণমাধ্যমগুলোতেও। প্রথমে তামিমের অবসরে পোস্ট করে আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুক স্ট্যাটাসে কখনো তামিমের প্রতি কৃতজ্ঞতা, কখনো আবার আবেগী শব্দে স্মৃতি রোমন্থন করেছেন রিয়াদ। সতীর্থকে শুভ কামনা জানাতে ভোলেননি পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব মুশফিকুর রহিমও। বন্ধুর বিদায়ে আবেগঘন এক পোস্ট করেছেন মুশি। বাংলাদেশের ক্রিকেটকে তামিম তার দীর্ঘ ক্যারিয়ারে যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন পকেট ডায়নামো। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তামিম ইকবালকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তামিমের বিদায়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। ব্যাট হাতে ড্যাশিং পারফরমেন্সে দেশের ক্রিকেটে তামিম যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। খান সাহেবের এই অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন হান্নান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা শাহরিয়ার নাফিজও। বড় ভাইকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ছুটছেন দুর্দান্ত গতিতে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে দারুণ অবদান রেখে চলেছেন তামিম। তার বিদায়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সেই ফ্র্যাঞ্চাইজি। পোস্ট করেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলীও। তামিমের অবসরের খবর শুধু দেশের গণমাধ্যমেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। আইসিসি, উইজডেন, ক্রিক ইনফো, ক্রিক বাজের মতো গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে তামিম ইকবালের অবসরের খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, ভোট হলেই কেটে যাবে সব সংকট বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শিগগিরই আসছে ভোটের রোডম্যাপ, জানালেন উপদেষ্টা। প্রভাবশালী 400 জনের হিসাব জব্দ করতে লেগেছে দীর্ঘ 5 মাস। বিএফআইইউ এর ভূমিকা নিয়ে প্রশ্ন, অর্থ সরানোর সুযোগ দেয়া হচ্ছে, সমালোচনা অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।